ধুর ধুর, রেডিওটা ডেকে গেলে 12টা বেজে 13টা বেজে গেছে গো। এই মেসে কেউ কিচ্ছুটি দেখবে না, সব সব আমাকে দেখতে হবে। সকাল সকাল একটু মেজাজটা ঠিক করব, সে উপায় নেই। অকালে ঝরেছে ফুল, ঝরে গেছে পাতা সব, কাকলি শুনি আমি সে কি ভুল, তবে কার শুনি কলরব। এরকম ভাবে কে গান গাইছে ভোরবেলা? এই বিপিন, বিপিন, দরজাটা খোল রে। আসতে পারি? মেসের ঘরে মেঘলাল সর্ষে আর হলুদ গুঁড়ো ছড়িয়ে ঘাড় নিচু করে এক মনে কি যেন করে চলেছে। ওর ঠোঁট দুটো শুধু কাঁপছে দেখলাম। আমাদের বন্ধু চন্দ্রগুপ্তর উধাও হয়ে যাওয়ার ঘটনাটা আমরা এখনো মেনে নিতে পারিনি। কাল রাতে চন্দ্রগুপ্ত কেমন অস্বাভাবিক আচরণ করছিল, তারপর ওকে খুঁজে না পাওয়ার ঘটনাটা এখনো এই মেসের কেউ জানে না। না না, কিছু একটা গন্ডগোল আছে। তবে এই মেসে যে প্রেত ঢুকেছে তার সংকেত আমি এখনো পাচ্ছি না রে পিলু। বলছি, আমি কিছু জিনিস তোকে ফর্দ করে লিখে দিলে তুই আনতে পারবি? হ্যাঁ, কেন পারবো না? তবে খুব সাবধান রে পিলু, কাকপক্ষীতেও যেন টের না পায়। তুমি চিন্তা করো না মেঘলাল, কেউ টের পাবে না। আর শোন, কারোর সাথে কথা বলবি না, সোজা যাবি আর নিয়ে আসবি। মেঘলালকে আশ্বস্ত করার পর একটা কাগজে তার পেন দিয়ে ঘষে ঘষে লেখা শুরু করলো। বেশি কিছু নয়, কিছু মোমবাতি, সর্ষের তেল আর কড়ি। কাগজটাকে মুড়িয়ে সন্তর্পণে মেসের ঘর থেকে বেরিয়ে দরজা বেঁধে দিলাম। সিঁড়ি দিয়ে নিচের তলায় নামতে নামতে সিঁড়ির ঘরের কাছে একটা পুরনো দিনের প্রকাণ্ড পিয়ানো চোখে পড়ল। মেহগনি কাঠের ফ্রেমে বাঁধানো পিয়ানোটা কার? এই মেসে তো এরকম কিছু আগে চোখে পড়েনি। কি পিলু বাবু, কোথায় যাওয়া হচ্ছে? হন্তদন্ত হয়ে 2-5 পা নামতেই কে যেন আমায় পিছু ডাকলো। পিছনে ফিরে চমকে উঠলাম। আরে, এই যে বিখ্যাত গায়ক রাহুল দত্ত। আরে, ইনি এখানে কি করছেন? কি ভাবছো তো তোমার নাম জানলাম কি করে? আসবার সময় ম্যানেজার বাবুই রুমের সকলের সাথে পরিচয় করে দিলেন। দেখলাম তুমি আনমনে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে নামছো, তাই আমায় খেয়াল করনি। আমি তোমাদের নতুন রুমমেট। ওহো, এই যে আমাদের সৌভাগ্য। তুমি ভিতরে যাও না, সামনেই আমাদের 103 নম্বর ঘর। কি ব্যাপার, কার সাথে কথা বলছিস পিলু? মেঘলালের দৃষ্টি চঞ্চল হয়ে উঠল। ওর চোখে যেন একটা রহস্য ঘনীভূত হয়েছে। না মানে, উনি আমাদের নতুন রুমমেট, তাই আমাদের ঘরটা দেখিয়ে দিচ্ছিলাম। আহ, তোকে বলেছি না কারোর সাথে কথা না বলতে। যা শিগগির। আপনি আসুন, তবে ঘরে ঢোকার আগে হাত পাটা ধুয়ে এলে ভালো হয়। মেসের দরজার বাইরে আসতেই দেখলুম রাস্তার ওপারে ক্ষুধার্ত দৈত্যের মতো দাঁড়িয়ে আছে বাসটা। আকাশ কালো মেঘে ঢেকে আছে, কেমন একটা গুমোট ভাব। বাসের কাছে দাঁড়িয়ে স্থানীয় এক লোক আর এক বয়স্ক মহিলা। দেখলুম ফিস করে কি সব বলা বলি করছে। আমার মনে হয় এই বাসটাই যত নষ্টের মূল। আমারও তাই মনে হয় বাবা। কেমন বিভৎস কদাকার দেখতে, দেখছো না? মেঘলালের নিষেধ থাকা সত্ত্বেও আমি খানিকটা কৌতূহল নিয়ে তাদের দিকে এগিয়ে গেলাম। কিছু মনে না করলে একটা কথা জানতে পারি? আপনারা কি এই বাসের ব্যাপারে কিছু জানেন? ওনারা প্রথমে কিছু বলতে চাইলেন না, তারপর বয়স্ক মহিলাটি বললে, জানি নে বাবা, তবে
আজ সকাল থেকেই ঘরের মধ্যে সব অদ্ভুত কাণ্ড কারখানা ঘটে চলেছে। জানলার কাঁচ ভাঙা, দরজার আগল ভাঙা, অথচ আমরা এ বাড়িতে এতদিন আছি, এরকম কখনো আগে দেখিনি। আমি কিছু না বলি ওখান থেকে প্রস্থান করলাম। অকালে ঝরেছে ফুল, ঝরে গেছে পাতা সব, কাকলি শুনি আমি সে কি ভুল, তবে কার শুনি কলরব, কার শুনি বাঁশরি, জেগে থাকি দিবারাতি ক্লান্ত, সইতে কি পারি কখনো যদি ওরা চিন্ত, কখনো যদি ওরা চিন্ত, কখনো যদি ওরা চিন্ত। কেনাকাটা করে ঘরে ঢুকে দেখলুম রাহুল আমার কবিতার ডায়েরিটাকে নিয়ে কি সব ঘাটাঘাটি করছে, আর একটা মনোমোহিনী সুর গুনগুন করছে। আহা, কি অপূর্ব গলা! যতবার শুনি ততবার অপূর্ব শোনায়। ও চুপ করে মাথা নিচু করে রইল, তারপর বলল, সে তো আমি জানি, কিন্তু সবাই তা বুঝলো কই? মানে সবাই তো আর গানের ভিতরে লুকিয়ে থাকা অনুভূতি, যন্ত্রণাটা বুঝতে পারে না। ছাড়ো, আমি আমার নতুন অ্যালবামের জন্য গান খুঁজছিলাম। আজ তোমার কবিতা পড়ে মনে হলো আমি আমার নতুন গান পেয়ে গেছি। সত্যি আমার লেখা দিয়ে গান হবে? এই পিলু, তুই এখানে? মেঘলাল ঘরে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে গম্ভীর স্বরে বলল, আমি তোকে যা যা আনতে বলেছিলাম সব তুই এনেছিস তো? হ্যাঁ, এই যে এই ব্যাগে সব কিছু আছে, দেখে নাও। মেঘলাল ব্যাগ হাতড়ে একবার সব মিলিয়ে দেখলো, তারপর মুখ তুলে অদ্ভুত চোখে রাহুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মেঘলাল ডান হাতের তর্জনী সর্ষের তেলে ডুবিয়ে নিজের কপালে তিলক কাটতে কাটতে কি সব দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ করলো। রাহুলকে দেখলাম মেঘলালের এরূপ ক্রিয়াকলাপ দেখে খানিকটা অস্বস্তি অনুভব করছিল, তারপর হাঁসফাঁস করতে করতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। মেঘলালের কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। কি হলো মেঘলাল, তোমাকে এরকম বিপর্যস্ত দেখাচ্ছে কেন? আমি চন্দ্রগুপ্তকে এই মেশেরই চিলেকোটার ঘরে দেখেছি। তারপর কি হলো? তারপর পলকেই ও কোথাও একটা উধাও হয়ে গেল। মেঘলাল তখন নিজের ঘরে পরলৌকিক চর্চায় মগ্ন। সামনে ছড়িয়ে সর্ষে, কড়ি আর কয়েকটি কাঁপতে থাকা মোমবাতি। উদ্দেশ্য একটাই, চন্দ্রগুপ্তকে ফিরিয়ে আনা। ও কিসের শব্দ পিলু? জানি নে, আমার মনে হচ্ছে শব্দটা আসছে চিলেকোঠা থেকে। আমি তোকে বলেছিলাম না ওই চিলেকোটার ঘরে কিছু একটা আছে? চল তো আমার সঙ্গে। না না, কি বলছো? এত রাতে ওখানে? না না না, আমি যাব না, আমার ভয় করছে। ভয়ের কি আছে, আমি আছি তো, কিচ্ছু হবে না, চল। কোনো মতে একটা লণ্ঠন হাতে নিয়ে আমি সিঁড়ির কাছে আলো ফেলে খুব সন্তর্পণে উঠতে শুরু করলাম। সিঁড়িটা এতটাই অন্ধকার যে লণ্ঠনের ক্ষীণ আলোয় দুটো ধাপের বেশি দেখাই যাচ্ছিল না। স্যাঁতস্যাঁতে দেওয়াল থেকে কেমন একটা পুরনো সোঁদা গন্ধ আসছিল। কয়েক পা উঠতেই পিয়ানোর নোট ভেসে আসার শব্দ পেলাম। এত রাতে কে পিয়ানো বাজাচ্ছে? আরে এম এসে পিয়ানো এলো কোথা থেকে? সকালে আমি পিয়ানোটা দেখেছিলাম সিঁড়ির ঘরের কাছে, তোমায় বলা হয়নি। সে কি, তুই আমায় তখন বলিসনি কেন? না মানে আমি ভাবলাম বুঝি। চুপ কর এখন, শিগগিরই চল ওপরে।
পিয়ানোর সুরটা এবার আরো স্পষ্ট হয়ে উঠল, অথচ সুরের মধ্যে এমন এক বিষণ্ণতা ছিল, মনে হচ্ছিল কেউ বহুদিনের জমে থাকা কষ্ট নিয়ে একা একা বাজিয়ে চলেছে। বাইরে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য পুরো চিলেকোঠার সিঁড়িটা সাদা আলোয় ভেসে উঠল, আর সেই আলোতেই মনে হলো সিঁড়ির একেবারে ওপরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু পর মুহূর্তে কাউকে দেখতে পেলাম না। মেঘলাল নিচু গলায় বললে, আমার পিছনেই থাকিস, একদম এদিক ওদিক করবি না। আমরা আরো কয়েক ধাপ উঠলাম। ঘরের জানালার পাল্লাটা হাওয়ার দাপটে খুলে গিয়েছিল বোধহয়। মেঘলাল সভয়ে উঁকি দিল ঘরের ভিতরে, আর স্তম্ভিত হয়ে গেল। ফিস ফিস করে বলল, পিলু, একবার এদিকে আয় তো। আমি ভয়ঙ্কর কিছু আন্দাজ করেই মেঘলালের পাশ দিয়ে উঁকি দিলাম ঘরের ভিতর। ঘরটা অন্ধকার, পরিত্যক্ত আসবাবপত্র আর মাকড়সার জাল দখল করেছে ঘরটাকে। সামনে সেই পিয়ানোটা মেহগনি কাঠের ফ্রেমে বাঁধানো। বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছে ঘরের ভিতরে একটা ইজি চেয়ার সশব্দে দুলছে। চেয়ারের ভিতরে বসে আছে একটা কালো ছায়া। কেউ? মেঘলাল, চুপ কর, ভুলেও কোনো শব্দ করিস না। আমাদের শব্দ পেয়ে এই চেয়ারে বসা অবয়বটা ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো আমাদের দিকে। অবয়বের দেহ স্থির, মুন্ডুটা ধীরে ধীরে ঘুরে তাকালো। ভয় আমাদের হাত পা অবশ হয়ে গেল। দেখলাম অবিকল রাহুলের মুখ, কিন্তু এ কোন রাহুলকে দেখছি আমি? মুখটা অস্বাভাবিক ফ্যাকাশে, যেন ওর শরীর থেকে কেউ প্রাণবায়ু শুষে নিয়েছে। রাহুলের ওই বিভৎস দৃষ্টি, চোখের কোটর দুটো গভীর কালো, কাঁচের মতো স্থির হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। দেখতে পেলাম দুখানা চোষক দাঁত বেরিয়ে এসছে, যেমন আগের রাতে আমি চন্দ্রগুপ্তকে দেখেছিলাম। তো রাহুল! আমি ভয়ে মেঘলালের হাত আঁকড়ে ধরলাম। মেঘলাল একটু ঘাবড়ে না গিয়ে প্রশ্ন করল, কে তুমি? কি করছো এখানে? ও কোনো উত্তর না দিয়ে দুহাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো। বিকট এক সম্মিলিত স্বরে কান্নার শব্দ। মূর্ছনা প্রতিফলিত হতে লাগলো চিলেকোঠার পুরনো দেওয়ালের গায়ে। আমার প্রতিভার মর্ম কেউ বুঝলো না। ওরা সব বেঈমান, আমাকে প্রতারিত করেছে। আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব আমি। আমি কিছুই বুঝতে পারলাম না। আমাদেরকে চমকে দিয়ে রাহুল হঠাৎ এক লাফে উঠে গেল সিলিংয়ে, মাথাটা ঝুলিয়ে দিল নিচে। আমরা হতবম্ব হয়ে এ দৃশ্য দেখছি। তখন মেঘলাল বলে উঠল, না না, এ কিছুতেই ওই ছেলে হতে পারে না। আমার মনে হয় ওর মধ্যে অন্য কোনো আত্মা ভর করেছে। এই, কে তুই? কি চাস? বলবো না, কিছুতেই বলবো না। তোরা চলে যা, চলে যা এখান থেকে। আমায় একা থাকতে দে। বলবি না মানে? মেঘলালের ওই রূপ আমি কোনোদিন দেখিনি। ওর ঝোলা থেকে একটা ধাতব পাত্র আর একটা হাড় বের করে সেই হাড় দিয়ে ধাতব পাত্রে ঠুকে ঠুকে তাল তুলল। সাথে সাথে ওর ওই শরীর কাঁপতে শুরু করলো। একটা সময় ওই তালও সহ্য করতে পারল না, ধপ করে মাটিতে পড়ল। মেঘলাল হেসে উঠল। মেঘলাল অসীম শক্তিতে ধাক্কা দিয়ে দরজাটা খুলে দিল। আমি খুব ভালো করেই জানি তুই ওর ঘাড়ে চেপে বসেছিস। বল, কি চাস তুই? আমায় কেন খেপাচ্ছিস? আমি তো তোদের কোনো ক্ষতি করিনি। মিথ্যে কথা। তুই রাহুলের ওপরে চেপে বসেছিস কেন? কেন বসবো না? ওকে আমি সহ্য করতে পারছি না। আমার নাম মহিতোষ, মহিতোষ বটব্যাল। সারা জীবন গানের কারিগর হতে চেয়েছি। এই দুনিয়ায় বহু মানুষ আমায় ঠকিয়েছিল, কোনোদিনও আমায় কেউ সুযোগ দেয়নি। ঠিক যেদিনই আমি এক বড় সুযোগ পেলাম আমার গানকে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য, ওই বাসে করে আমি গন্তব্যে পৌঁছানোর আগেই সব শেষ। কাল যখন এই গায়ক ওই বাসের সামনে বেকায়দায় পড়লো, আমিও সুযোগ পেয়ে ওর ঘাড়ে চেপে বসেছি। বুঝলাম, কিন্তু তুই ওর ঘাড়ে বসে তোর হিংসা চরিতার্থ করছিস। বেশ করেছি, তোরা চলে যা, আমায় একা থাকতে দে। বেশ, চলে যাচ্ছি। তবে এভাবে তোর মুক্তি কোনোদিন হবে না।
ওই বিভৎস পিশাচ আমাদের একটা কথাও শুনলো না, বরং সামনে থাকা ওই পিয়ানোর সামনে গিয়ে বসলো আর ওখানে অদ্ভুত এক সুর তুলল। সুর তালহীন একরাশ শব্দ ঝেঁকে আসলো আমাদের দিকে। ওই সুরে আমাদের দুজনেরই অস্বস্তি হতে শুরু করলো, মাথাটা ঝিমঝিম করে উঠল। আমি দু হাতে কান চেপে ধরলাম। বন্ধ করো, বন্ধ করো, এ সহ্য হচ্ছে না। মেঘলাল কোনো উত্তর দিল না, স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল রাহুলের দিকে। তারপর ঝোলা থেকে এক দড়ির তৈরি অদ্ভুত অবয়ব বের করল। অবয়বটার কানের কাছে মুখটা এনে কি যেন বলতে শুরু করলো মেঘলাল। ওদিকে রাহুলের আঙুল পিয়ানোর ওপরে দ্রুত গতিতে ছুটছে। পুতুলটা হাতে তুলে শূন্যে বেশ কয়েক পাক ঘুরিয়ে কি সব আওড়াতে শুরু করলো মেঘলাল। হঠাৎ বাজাতে বাজাতেই রাহুল একটা আর্তনাদ করে এড়িয়ে পড়ল। মেঘলাল সঙ্গে সঙ্গে একটা কাঁচের শিশি বের করে ঢাকনা খুলে রাখলো সামনে। আমি স্পষ্ট দেখলাম রাহুলের বুকের মধ্যে থেকে একটা কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে এসে কাঁচের শিশির মধ্যে ঢুকতেই মেঘলাল শিশিটা সজোরে আটকে দিল। ঘরে এসে রাহুলের জ্ঞান ফিরতেও প্রশ্ন করল, আমি আমি এখানে কি করে এলাম? আমি তো মেকানিকের সন্ধানে বাইরে বেরিয়েছিলাম। তুমি এখানে আসোনি, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। এরপর সমস্ত ঘটনা রাহুলকে বলতেও চমকে উঠল। সে কি, আমাকে এখানে নিয়ে আসা হয়েছে? এরকম ঘটনা যে ঘটতে পারে সে আমার কল্পনাতেও ছিল না। অবশ্য আমাদের আশেপাশে অনেক কিছুই ঘটে যার কোনো বাস্তবিক ব্যাখ্যা থাকে না। এসবের মধ্যেও একটা ভালো যে তোমার সাথে দেখাটা হয়ে গেল। তুমি এখন একটু রেস্ট নাও। এই মেস ছেড়ে যাওয়ার আগে তোমার গলায় দুকলি গান শুনিয়ে যেও কিন্তু। ভোর হতেই ম্যানেজার বাবু আমাদের তলব করলেন। এক লোক আর এক ভদ্র মহিলা নাকি আমাদের মেসে কাউকে যেন খুঁজতে এসেছেন। পরশু রাত থেকেই রাহুলকে আমরা খুঁজে পাচ্ছি না। একটা শো করতে যাওয়ার পথে ঝড় বৃষ্টির মাঝে ওর গাড়িটা এই মেসের সামনেই খারাপ হয়ে গিয়েছিল। তারপর গাড়ি থেকে নামার পরেই ওকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর মোবাইলের জিপিএসটা এই মেসেই শো করছে। ও আমাদের ঘরেই নিরাপদে আছে, আমি ডেকে দিচ্ছি। এরপর সব কিছু মিটে গেলে ঘরে ঢুকে আর এক কাণ্ড দেখলুম। ঘরের মধ্যে চন্দ্রগুপ্ত আগে থেকেই ওর বিছানায় বসে আছে। তো আজকে তোমরা দেখলে প্রেতলোকের বাস 2। কেমন লাগলো তোমরা তো জানাবে। আমাদের সাথে যে বিশেষ একজন ট্যালেন্টেড মানুষ আছে, তোমরা অনেকেই চেনো, রাহুল দত্ত। এত সুন্দর গেয়েছে। তো তার কেমন লাগলো আমাদের সাথে কাজটা করে, সেটা আমি তার থেকেই শুনবো। আমার মানে জীবন্ত অ্যানিমেশনের ফ্যান আমি, অনেক বছর ধরে আমি ফলো করছি ওদের চ্যানেল, এবং 2021 থেকে ফলো করছি ওদেরকে। এবং ওরা এত বছর ধরে এই চ্যানেলটাকে এত সুন্দর করে গ্রো করছে এবং তোমাদের এত ভালোবাসা পাচ্ছে দেখে সত্যি খুব ভালো লাগছে। এবং বাংলায় এরকম অ্যানিমেশন একটা ক্যারেক্টারে স্টিক করে থাকা, এত ভালো ভালো গল্প মানে প্রত্যেক মাসে মাসে ডেলিভার করা, মানে খুবই, আমি নিজেও একটা ইউটিউব চ্যানেল চালাই তো আমি জানি যে হাউ হার্ড ইট ইজ। কিন্তু আজকে সুজীব সুমিতের সাথে কাজ করে সত্যি খুব ভালো লাগলো। জীবন্ত অ্যানিমেশনে এই সুন্দর একটা ছোট্ট স্টুডিও, খুব সুন্দর ভাইব। আমি একটা কথা বলতে চাই, আমি অনেক দিন থেকে রাহুলদার মানে গান শুনে আছি, সেই রাধা মীরার থেকে আমি শুনছি, খুব ভালো, মানে তখন থেকেই লেগেছিল। এবার এখন আমাকে যখন বলা হলো যে রাহুলদার ক্যারেক্টারটাকে আমাকে পুরো অ্যানিমেট করতে হবে, তখন আমার জন্য এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার ছিল। এবং আমার ওই ক্যারেক্টারটা, অ্যানিমেশন, তোমাদের অ্যানিমেশন তো ভালো লাগেই, সাথে মানে আমি ভয়েস ওভার করছি, এটা আমার কাছে একটা মানে স্বপ্ন ছিল বলতে পারে, যে একটা ইচ্ছা ছিল যে কোনোদিন ওদের অ্যানিমেশনে কাজ করব। আমি একটা মানে আমি রেকর্ডিং এর সময় ছিলাম, তো আমি যেটা দেখলাম রাহুলদা খুব ভালো ভয়েস ওভার করে। আর এটা প্রথম হলো যে সিরিজে আমরা কোলাবোরেশন করছি, এটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে কেমন লেগেছে তোমাদের, তাহলে আমরা নেক্সট টাইমটাও আমরা সেরকম ভাবে আমরা করার চেষ্টা করব। আর রাহুলদার থেকে আরো গান আমরা অনেক আরজি করেছি, তো আগামীতে আরো যেন এরকম হিট গান পাই। আমি তো সেই টিভি শো এর থেকে রাহুলদাকে চিনি, তো মানে চিনি মানে আমি সেই দূর থেকেই চিনি, যে মানে আমি তো এই সামনে দেখালো তার মিডিলে কিছু জায়গায় দেখেছি,
তো অবশ্যই যেন আরো সুন্দর সুন্দর গানে আমাদেরকে ভরিয়ে দাও, আমাদের অবশ্যই, গান যেন একদম। তোমার এই মুগ্ধ কণ্ঠ যেন আরো অনেক অনেক শুনতে নতুন পাই। নতুন আমরা গান আমি চাই আরো, হেডফোনে অনেক কিন্তু তোমার গান যেমন শুনেছি আরো আগামীতে আরো শুনবো। Thank you, thank you. সবাই রাহুলদার support করো। চ্যানেলটাকে খুব অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো করো এবং খুব তাড়াতাড়ি আরো আরো হ্যাঁ, অনেক please, please. মানুষের কাছে পৌঁছে দাও। আধা লোক সাবস্ক্রাইব করে দিলে আমি অনেক 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 বড়। চলো Thank you. আজকের জন্য এতটাই, টাটা।